This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাসক হলে কি বেলাগাম হুমকি হুঁশিয়ারি দেওয়া যায়? এই প্রশ্নই আজ পাঁচ কথার শুরুতে আমরা তুলছি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমাল হয়েছে, তার রেশ এখনো রয়েছে। এক নাগারে হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন তৃণমূল নেতারা। কেউ বলছেন অপারেশন হবে, কেউ বলছেন ডিজে বাজবে। এই ট্র্যাডিশনে কি বাংলায় চলবে? 2007 সাল সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন নিয়ে রাজ্য রাজনীতি তখন টকবক করে ফুটছে। সেই সময় বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে সিপিএম নেতা বিনয় কোঙার একবার বলেছিলেন, নন্দীগ্রামে বেশি প্রতিবাদ হলে চারদিক থেকে ঘিরে ধরে সেখানে লাইফ হেল করে দেওয়া হবে। সেই ট্র্যাডিশনই সমানে চলছে বাংলায়। যিনি শাসক তাঁর গলাতেই হুমকির সুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের পর হুমকি হুঁশিয়ারির মিসাইল ছুড়েছেন তৃণমূল নেতারা, কেউ সরাসরি, কেউ একটু ঘুরিয়ে। মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? এদের বিরক্ত গুছিয়ে দেওয়া দরকার। এসএফআই ছেলেদের সেরকম শিক্ষা দেওয়ার সময় এসেছে। যাদবপুরে ওই বাম অতিবাম বড় শক্তিশালী ছেলেমেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেবো। যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত। 2011 সালে পরিবর্তনের পর তৃণমূল কর্মীদের রাজ্য জুড়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনেও হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা। রবিবার কুণাল ঘোষ, সোমবার টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চান, আর সিপিএম এর প্রাণ কার্যে একটু ডিজে শোনার জন্য, তাহলে দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন। যদি বলেন না রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। যদি বলেন না কিছু কিছু জায়গায় ডিজে ভালো করে শুনিয়ে দাও, পার্টি শুনিয়ে দেবে। আমাদের নেত্রী রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছেন, তোমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছ। ডিজে মিউজিকটা শুনতেও কিন্তু খুব বেশি দিন লাগবে না। নিজেদের সাবধানভাবে থেকো এবং আমাদের সহনশীলতাকে আমাদের দুর্বলতা ভেবো না। নতুন সংযোজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ডাক্তারি প্রেসক্রিপশন লেখার ঢঙে উদয়নের নিদান, ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে দেখাতে হবে। নেতাদের হুমকি হুঁশিয়ারির প্রেসক্রিপশন কি সঙ্গে সঙ্গে মানতে শুরু করে দিচ্ছেন কর্মীরা? প্রশ্ন উঠছে, কারণ শনিবারই কোচবিহারের দিনহাটা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর হয়েছে। সোমবার বারুইপুর জেলা সিপিএম পার্টি অফিসের দরজায় তালা পর্যন্ত দিয়ে দেওয়া হয়। 3 জায়গাতেই কাট করায় তৃণমূল। সোমবার এসএফআই এর ছাত্র ধর্মঘট মোকাবিলায় রাস্তায় নামতে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদকেও। একেবারে যুদ্ধংদেহী মনোভাব। কি বলছেন বিরোধীরা? এরা একটা দপ্তর দেওয়া উচিত। প্রাপ্ত বসু আর হচ্ছে উদয়ন গুহকে মমতা ব্যানার্জির একটা নতুন দপ্তর খোলা উচিত, গুন্ডা বিষয়ের দপ্তর, গুন্ডা অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ গুন্ডা অ্যাফেয়ার্সটাকে এরকম একটা কিছু দেওয়া উচিত। এত যদি হিম্মত হয় করুক না, দেখা যাবে। ওরকম উদয়ন মার্কা বহু লোক আমরা দেখেছি। গত বছরই 21শে জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। তৃণমূল নেতাকর্মীরা কি নেত্রীর কথাও শুনছেন না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হুঁশিয়ারি চলছে, এ রাজ্যে তো চলছেই হুঁশিয়ারি। তাই পার্ট 2 এবার আপনাদের দেখাবো 5 কথায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মানে AVBP, তাদের নেতারা আবার হুঁশিয়ারি দিয়েছেন। তারা কি বলছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবেন তারা। বিজেপি নেতাদের সুরেই AVBPর অভিযোগ যে বাম শিবিরকে প্রাসঙ্গিক করার চেষ্টাকে করছে তৃণমূল। যাদবপুরে কি শান্তি ফিরবে না কোনোদিন? প্রশ্ন উঠছে। সংস্কার শেখাতে আছি, আমার লজ্জা লাগছে। পশ্চিমবাংলার সংস্কার নষ্ট হচ্ছে। Behave yourself!
সোম সন্ধ্যায় যাদবপুরের গেটে সম্মুখ সমরে এবিভিপি এসএফআই, ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, হাতাহাতি, এসএফআই এর পতাকা ছিঁড়ে নিজেদের পতাকা লাগানোর অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে রেখেছে। আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকমভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। দিন দশেকের মধ্যেই কর্মসূচি ঘোষণা এবিভিপির। যারা যে ভাষাতে বোঝে সেই ভাষাতেই কথা হবে, সাম ডাম দণ্ডভেদ সেই ভাষাতেই আমরা করব। এবং আগামীতে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ফেরাতে একদিকে এবিভিপির পতাকা, অন্যদিকে জাতীয় পতাকা এবং বুকে রশি অরবিন্দের ছবি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেব। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি, যে কথা আগেই শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। মুক্তাঞ্চল তো হয়েছে, সেই সময় ওই ঘটনার প্রতিবাদে আমি আমাদের ওখানকার কর্মীদের বলেছিলাম এর জবাব চাই। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। গেরুয়া শিবিরের হুঁশিয়ারি নিন্দায় মুখর এসএফআই। আমরা গুন্ডামি করব, বদমাইশি করব করে হচ্ছে ক্যাম্পাস দখল রাখবো, এটা তৃণমূল বিজেপির রাজনীতি, এটা এসএফআই এর রাজনীতি নয়। যারা ছাত্র, যারা শিক্ষিত, পড়াশোনা করে তারাই শুধু এসএফআই করে। ওই 50 বছর 60 বছরের গুন্ডাদেরকে এনে ভাঙচুর করা আমাদের স্টাইল। একটা অসভ্যতা গুন্ডামির জবাব আর একটা অসভ্যতা বা গুন্ডামি হতে পারে না। কিছু লোক মন্ত্রীদের ঢুকলেই মারবে, গাড়ির কাঁচ ভাঙবে, গাড়িতে উঠে লাফাবে, বেয়ে উঠবে, পড়ে গিয়ে নাটক করবে। এটাকে কাউন্টার করতে আবার সার্জিক্যাল স্ট্রাইক বা যদি কেউ বোঝাতে চান যে সেটা গিয়ে আবার একটা কাউন্টার সন্ত্রাস, আমরা সন্ত্রাস, কাউন্টার সন্ত্রাস কোনোটাই আমরা সমর্থন করি না। গোটা ঘটনা এসএফআইকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা বলেও অভিযোগ এবিভিপির। যে তিনুমাকুর যে জোট, সেই জোট কালকে স্পষ্ট হয়েছে। যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। বাম তৃণমূল ভাই ভাই, তলে তলে ফিশ ফ্রাই। যাদবপুরের ঘটনা আমরা এবিভিপি মনে করি এটা সম্পূর্ণভাবে বাম তৃণমূল বাইনারি। ক্যাম্পাসে বাম তৃণমূল বাইনারির অভিযোগ। সোমবার ঠিক এই অভিযোগেই শান দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় এসএফআইকে হাইপ দিতে চাইছেন, মানে সিপিএমকে হাইপ দিতে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে। মঙ্গলবারও একই অভিযোগ সুকান্ত মজুমদারের। এটা পুরোটাই গট-আপ গেম চলছে। সিপিএম যেহেতু নেই মানুষের মনেও নেই, বিধানসভার ভেতরেও নেই, লোকসভাতেও নেই, তো স্বাভাবিকভাবে সিপিএমকে এখন আক্রমণ করে তুলে আনার জন্য একটা গট-আপ গেম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 4-5% হিন্দু ভোট সিপিএমকে দিয়ে কাটা। পাল্টা বাম বিজেপি বাইনারির অভিযোগ তৃণমূলের। বাবুল যখন বিজেপির মন্ত্রী হিসেবে ওখানে গেছিল এবং একইভাবে নিগ্রহের মুখে পড়েছিল, তো তখন লাফাচ্ছিলেন কেন? তার মানে বিজেপির সঙ্গে বামেদের সেটিং ছিল, সুকান্তবাবু ধরা পড়ে গেলেন। দলে দলে আঘাতের অভিযোগ বাংলায় নতুন নয়। এবিভিপির হুমকির পর এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, যাদবপুর কি আরো অশান্ত হতে চলেছে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ যাদবপুরের আঁচে তপ্ত এই মুহূর্তে বঙ্গ রাজনীতি। সাংবাদিক সম্মেলন হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য কি বলছেন আমরা নজর রাখবো। পাশাপাশি ওয়েব কুপার মিছিলও শুরু হয়েছে। অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা। এসএফআই এর আমার প্রিয় দাদা সৃজন দা প্রেস মিট করেছে দেখছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বুঝিয়ে দিন। এসএফআই এর দাদাদের কাছে আমার অনুরোধ, আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ, যিনি প্রেস মিট করছিলেন, আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয়। কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি। এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে। এখন কয়েকটা বক্তব্য। প্রথম, ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি। যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি, প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া, ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ। এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ। এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ,
তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? যে ভিডিও থেকে এই স্ন্যাপটা তোলা হলো সেই ভিডিওটা কোথায়? গতকাল সৃজন দ্বারা প্রেস মিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাক সাইডের ভিউ, এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে, সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে। যে ফ্রন্ট ভিউয়ে স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন, তো যেখান থেকে এই স্ক্রিনশটটা যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না, এটাই স্বাভাবিক। কারণ সব ভিডিও অ্যাভেলেবেল মার্কেটে, আপনারা প্রেস মিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন, শুধু এই ভিডিওটা দেখাতে পাচ্ছেন না। দেখিয়ে দিন, তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে, ঘটে থাকতেই পারে তাড়াহুড়োর মধ্যে, কিন্তু দেখিয়ে দিন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ তারা যদি ছবির দিকে তাকান, স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন, তাহলে একটা এত বড় গাড়ি এবং এখানে যদি এটা সত্যি ইন্দ্রানুজ হয়, সে আড়াআড়িভাবে চাকার তলায় শুয়ে রয়েছে। এই চাকার তলায় শুয়ে থাকার পর এসএফআই বলছে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এরকম আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর, লম্বালম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে, তার নাকে চোখে মুখে চোট লেগেছে, কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে, তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে, তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে। এটা কি করে সম্ভব? কোন অঙ্কে সম্ভব? এটা আমাদের একটু এসএফআই এর বন্ধুরা আরেকটা প্রেস মিট করে বুঝিয়ে দিন না, একটু উত্তর দিন না, সামনে আসুন না। একজন মানুষের উপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে? এবার তারা বলছেন যে চোখের ওপর দিয়ে টায়ার চলে গেছে। আচ্ছা, আমার একটা কথা বলুন, যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয়, স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হাড়, কপালের হাড় এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হবে, কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত। কিন্তু তার কি নাকের হাড় ভেঙেছে, কপালের হাড় ভেঙেছে, গালের হাড় ভেঙেছে? না। আমি লাস্ট তার যা ছবি দেখলাম, তার চোখে কিছু ইনজিউরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে, সেলাই পড়েছে। তার চোখের ওপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট লেগেছে। তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয়, বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয়। তাহলে এই মিথ্যাচারটা আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন, এটাই আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় কথা, এই ছেলেটি কে? ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে, সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন যে কোনো ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা তাকে মাওবাদী বলছি না, এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট। ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে। কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি। লাল সেলাম কমরেড বিবেক, আচ্ছা পোস্টটা হচ্ছে তার, ইন্দ্রানুজ রয়, 12ই জুন 2023। সে বলছে লাল সেলাম কমরেড বিবেক, লাল সেলাম কমরেড কমলা, লাল সেলাম কমরেড যোগী, মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ দীর্ঘজীবী হোক, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক, লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক। এটা কার পোস্ট? ইন্দ্রানুজের নিজের পোস্ট। সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক, তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী। এটা তো জলের মতো স্বচ্ছ, এটাতে বিতর্কের কি অবকাশ আছে? এবং এই ব্যক্তিকে যে ঘোষিত মাওবাদী, তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা করতেই পারেন, একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো, আমাদের ব্রাত্য বসু তো তার ফ্যামিলিকে ফোন করে খোঁজ খবর করেছেন, সেটা কোনো ব্যাপার না, এটা মানবিকতার কাজ। কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে, উল্টো অ্যাঙ্গেলে, যে এসএফআই আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে, তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয়, যে আমাদের আইটিরও স্টেট কমিটি সেক্রেটারি, তাদেরকে পেটাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, সেই ইন্দ্রানুজ এই এসএফআই সম্পর্কে যাদবপুরের কি বক্তব্য রেখেছিল, এটা আপনাদের প্রত্যেকের শোনার দরকার আছে বলে আমার মনে হয়। আপনাদের সবার জন্য ইন্দ্রানুজ এসএফআই সম্পর্কে কি বলেছিল সেটা একটু শুনে নিন।
বলেছিল সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিলে ওখানে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিলে ওখানে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিলে ওখানে যে তোদের লাশ ফেলে দেবো। আমি অডিওটা আরেকবার চালাচ্ছি আপনাদের জন্য। কি বলছে ইন্দ্রানুজ এসএফআই সম্পর্কে, যাদবপুরে এসএফআই। কোথায় সাউন্ড আসছে না? ওটা মাইকের সামনে ধরো, তার সাউন্ড